আমরা। এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান। জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। সংসদে দেখি পার্থ ভাই বলেন 6 বলে 12 রান করেছেন, তার আগের 300 রান আমরা করেছি। আরে ভাই, 6 বলে 12 রান করে যদি ম্যাচ জিতানো না হয়, আগের 300 রানের কোনো ভ্যালু থাকে না। সুতরাং এই সব উল্টাপাল্টা বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না। আমরা ভেবেছিলাম এই আন্দোলনের পরে, বিপ্লবের পরে আমাদের যে দাবি দায়া এবং বাংলাদেশকে সুন্দর করে গড়ার জন্য যে অধ্যাদেশগুলো দরকার সেটা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে এবং মেনে নেবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের আয়োজন করেছিল। গণভোটের 69% আমরা পেয়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন করছে না। গুম অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, তারপরে আপনার দুর্নীতি দমনের মতো অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের মতো অধ্যাদেশ তারা বাদ দিয়ে রেখেছে। স্বাধীন বিচার ব্যবস্থার যে অধ্যাদেশ সেটাও বাদ দিয়ে রেখেছে। এই অধ্যাদেশগুলো বাদ দিয়ে আপনারা কি প্রমাণ করতে চান? আপনারা কি আবার সেই হাসিনা হয়ে উঠতে চান? যদি হাসিনা হয়ে উঠতে চান, মনে রাখেন হাসিনাকে পালাতে বাধ্য করেছি আমরা জুলাই যোদ্ধারা। আমরা জুলাই যোদ্ধারা প্রায় সময় বলি জুলাইতে রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার জীবন দেব। আজকে সেই কথাটা পরিবর্তন করতে যাচ্ছি। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান। জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। সংসদে দেখি পার্থ ভাই বলেন 6 বলে 12 রান করেছেন, তার আগের 300 রান আমরা করেছি। আরে ভাই, 6 বলে 12 রান করে যদি ম্যাচ জিতানো না হয়, আগের 300 রানের কোনো ভ্যালু থাকে না। সুতরাং এই সব উল্টাপাল্টা বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না। অথই সমুদ্রের ভিতরে নৌকার টলমল অবস্থায় আছেন বিএনপি, কিন্তু আপনারা মনে করতেছেন আপনারাই সমুদ্র, কিন্তু না, আপনারা ভুল পথে হাঁটছেন। সমুদ্র হলো এদেশের জনগণ। এদেশের জনগণ যখন ফুলে ফেসে উঠবে তখন সেই নৌকা সমুদ্রের ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোনোভাবেই আপনারা পার্লামেন্টে টিকে থাকতে পারবেন না। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধারা, শহীদ পরিবাররা, সারা দেশের জনগণ নিয়ে আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়ে প্রয়োজনে সরকার পতন করব। সুতরাং সাবধান হয়ে যান। খোদা হাফেজ, জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। জুলাই যোদ্ধাবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে অনুভূতি পেশ করবেন শহীদ আলিফের বাবা গাজীউর রহমান। যাত্রাবাড়িতে যিনি শাহাদাত বরণ করেছিলেন, তার বাবা, সম্মানিত বাবা, গর্বিত বাবা গাজীউর রহমান এ পর্যায়ে আমাদের সামনে অনুভূতি ব্যক্ত করবেন। এখানে সবাই শহীদ এবং আহত পরিবারের লোকজন আমরা এখানে আছি। আমাদের আন্দোলনের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা কি জাস্টিস পেয়েছি? আমরা জাস্টিস পেয়েছি। প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে ওনারা জাস্টিস করতেছেন। যেই চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, যিনি সুন্দর করে এই বিচার প্রক্রিয়াকে সুন্দর করে সাজিয়ে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন, কিন্তু ওনাকে সরিয়ে দিয়ে ওনারা এখন কি জাস্টিস করতে চাচ্ছেন আমরা বুঝতে পারতেছি না। আরেকটা স্লোগান ছিল মেধা না কোটা, সেটা ছিল মেধা। কিন্তু আমরা দেখছি ওনারা এমন মেধা সৃষ্টি করছেন, তাদের দলীয় লোকগুলি সব জায়গায় বসিয়ে বসিয়ে পারিবারিক মেধা সৃষ্টি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি এটা চান? আপনারা দেখেন, যেই ভদ্রলোক এমপি নির্বাচনে ফেল করেছে তাকে সিটি কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয়েছে।
এইভাবে যারা যেখানে ফেল করছে তাদেরকে তারা সেখানে মানে প্রতিস্থাপন করেছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রদান করে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা দেখেছেন যেইভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে একজন সোয়াটার কোম্পানির গভর্নর আনি সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। এইভাবে রাষ্ট্রের সকল পর্যায়ে মেধার পরিবর্তে কোটাও না, পরিবারতন্ত্র সৃষ্টি করা হয়েছে, যেটা আমলি করতে আরো 2 বছর সময় লেগেছিল, তারা মাত্র 2 মাসে সেটা করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে একটা নিবেদন করতে চাই, আপনারা এই জুলাই থেকে এই পর্যন্ত দেখতেছেন কারা আপনাদের সাথে আছে, কারা আপনাদের কথা বলে, কারা দালালি করতেছে, কারা এই জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারা জুলাইয়ের জন্য জীবন দিচ্ছে, মাঠে ঘাটে এখনো আছে, সংসদ কাঁপাচ্ছে। আমার একমাত্র অনুরোধ থাকবে, সময় কম, আপনারা অনেকে বক্তব্য দিবেন, আপনারা বিবেচনা করবেন, যারা আপনাদের সাথে আছে থাকবে, আপনারা তাদের ডাকে সাড়া দিবেন, তাদের ডাকে বিভিন্ন জায়গায় যাবেন। কিন্তু আপনারা দেখতেছেন এখন এক শ্রেণীর লোক, এক শ্রেণীর শহীদ পরিবার নামে কিছু লোক আমাদের বাইরে যেখানে অনশন করতেছে সেখানে তারা অনশনে যোগ না দিয়ে তারা সেখানে সাংবাদিক সম্মেলন করতেছে। এটার অর্থ কি? যেখানে জীবন দিচ্ছে, অনশন করছে আমাদের এই সনদের জন্য, বিচারের জন্য, তারা সেখানে না গিয়ে সেখানে সাংবাদিক সম্মেলন করতেছে, এবং সেখানে সাংবাদিক সম্মেলনে আমাদের কথা বলে না, তারা যারা এই পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে বিরোধগার করতেছে। সুতরাং আমাদেরকে এটা চিন্তা করতে হবে, কারা আপনাদের লোক, কাদের সাথে আপনাদের থাকবেন, কাদের ডেকে আপনারা যাবেন, সবাই ডাকলে যাবেন, এইভাবে তো হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার সন্তান তো ধরেন আমার একটা মাত্র সন্তান, একটা গুলিতে হয়তো 2-1 মিনিট ছটফট করছে, কিন্তু আমার সামনে যে ভাইয়েরা আজকে 2 বছর থেকে ছটফট করতেছে, তাদের কথাও তো তারা বলে না, তাদের কথাও তারা বলতেছে না। আমার সন্তান তো গেছে, কিন্তু ওনাদের এই পরিবারগুলির ভিতরে সরকারের কোনো চিন্তা নাই। তারা তাদের নিজস্ব কিছু লোক নিয়ে এই সংসদে নিয়ে সেখানে আবার হট্টগোল সৃষ্টি করতেছে। আমরা এগুলি দেখতে চাই না। আমরা জুলাইয়ের সেই স্লোগানগুলি বাস্তবায়ন চাই, জুলাই সনদ বাস্তবায়ন চাই, আমরা বিচার চাই, আমরা এমন সংস্কার চাই যে সংস্কার কোনো পরিবার থাকবে না, পরিবারতন্ত্র থাকবে না। আমরা এইগুলি আমরা চাই। সে যখন রাজপথে নামে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নামে, সেটা শুধু আমার ভাই না, যারা আন্দোলনে নেমেছিল, আমার বিশ্বাস প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আন্দোলনে নেমেছিল সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল। কারণ যেই সিস্টেমটা চলে আসতেছিল, যেই জিনিস ক্রমানুসারে হয়ে আসতেছিল, যেই কাজগুলো, যে দুর্নীতিগুলো, সেগুলোতে বিরক্ত হয়ে গেছিলাম আমরা সবাই, কিন্তু কেউ কথা বলতেছিলাম না, মনে করছিলাম যে এটাই সিস্টেম, এটাই চলতে থাকবে। কিন্তু যখন আস্তে আস্তে থাকে না যে একজন ভয়েস রেইজ করলে অটোমেটিক অন্যরাও ভেতর থেকে তারা ভয়েস রেইজ করা শুরু করে। তো 24 সালে সেটাই হয়েছিল, যে দেওয়ালে পিঠ থেকে গেছিল সবার। একজন যখন ভয়েস রেইজ করছে তখন আস্তে আস্তে পুরো বাংলাদেশ একসাথে ভয়েস রেইজ করছিল। কেন? কারণ তারা বাংলাদেশে একটা পরিবর্তন চেয়েছিল। আমার ভাই 19 তারিখে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন, ওকে খুব কাছ থেকে গুলি করে মারা হয়। আমার একটাই ভাই ছিল, আমার পরিবারের আর মানে আমার মা বাবার আর কোনো ছেলে সন্তান নেই। তো ও চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই আমার বাবা মা অনেক ভেঙে পড়ছে, কিন্তু তারপরও আমি, আমার বাবা মা এবং আমার বড় বোন, আমরা সবাই নতুন করে একটা স্বপ্ন দেখতেছি। আমার ভাইয়ের দেখানো যে রাস্তা, সেই রাস্তাতেই আমরা হাঁটতে চাই। আমরা নতুন যে বাংলাদেশটা সেটা আমরা চাই, যেটার আমরা রিফ্লেকশন দেখছিলাম জুলাই সনদে। টোটাল সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটা বড় শতাংশ, 70% একটা ভোটে হচ্ছে, গণভোটে হ্যাঁ জয় হয়। তাহলে জুলাই সনদটা সারা বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন চাই। তারপরও যখন এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, এটাতে ডিলে করা হচ্ছে,
তখন আমাদের সবার মনে অনেক কষ্ট। স্পেশালি আমি শহীদ পরিবারের কথা বলবো এবং আহতদের কথা বলবো। আমরা কোনো দলীয় না, শহীদ পরিবার এবং আহত কোনো দলের না। এই জিনিসটা সবসময় বলি আমরা, যে আমরা কোনো দলের না। তবে আমরা যেটা আমাদের জন্য ভালো, আমাদের পক্ষে যারা কাজ করবে, যেই হোক না কেন, সে কোনো দলের আমরা না। তবে আমরা চাই যে আমাদের শহীদদের রক্তের যাতে অমর্যাদা যাতে না করা হয়। এখানে অনেক আহতরাও আছে, তাদেরও তো রক্ত গিয়েছে, তারা অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে একটা নতুন বাংলাদেশের জন্যে। কিন্তু তারা যখন অর্ধেক মৃত হওয়ার পরেও, মানে এত স্ট্রাগল করার পরেও তারা যখন দেখতেছে যে তাদের রক্তটা, আমার ভাই তো মারা গেছে, কিন্তু যেই সব আহত তারা এত কষ্ট করে যুদ্ধ করে বেঁচে থাকার পরেও যখন দেখতেছে তারা যেই চেঞ্জেসগুলো চাইছে সেই চেঞ্জেসগুলো হচ্ছে না, তাদের সাথে বেইমানি করা হচ্ছে, তখন তাদেরও দেখতে ভালো লাগে না, আমার বাবা মারও দেখতে ভালো লাগে না। আমার মা প্রতিদিন, আমি জানি আমার মা না, এখানে যত শহীদের মা আছে প্রতিদিন প্রতি রাত কান্না করে যে কেন মারা গেল। এখন তো একটাই প্রশ্ন, মানে রাগ লাগে যে কেন গেল আমার ভাইটা, আমার অনেক রাগ লাগে, মনে হয় যে কেন গেল, কিছু তো চেঞ্জ হইলো না, কোনো কিছু আমাদের ফেভারে কোনো কিছু আসতেছে না, তাহলে কেন শুধু শুধু গেল। দেশ যদি চেঞ্জ না হয়, যদি আমাদের যেই জুলাই সনদটা বাস্তবায়ন না হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে, আহতদের সাথে বেমানি করা হবে, সারা বাংলাদেশের সাথে বেমানি করা হবে। কারণ এত হিউজ পার্সেন্টেজ, 70%, অনেকে আছে যে বোঝেনি, অনেকের ইনফ্লুয়েন্সেও অনেকে না ভোট দিছে, বোঝে নাই, কিন্তু যারা বুঝে শুনে হ্যাঁ ভোট দিছে, তারপরেও তো পার্সেন্টেজটা হিউজ। 70% যখন গণভোট জয় হয়েছে, মানে কি এটা সারা বাংলাদেশের একটা রায়। যেমন 5ই অগস্ট সারা বাংলাদেশ রায় দিয়ে দিছে হাসিনা এই দেশে থাকতে পারবে না, আর কখনো হাসিনা রাজনীতি করতে পারবে না। সেম বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিছে, গণভোটে হ্যাঁ দিয়েছে, এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিছে। সুতরাং জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এটার এগেনস্টে যেই কথা বলুক, আমরা সকল শহীদ পরিবার এবং আহত তাদের এগেনস্টে চলে যাব, যেই হোক সে, কোনো দল মত। আমরা শহীদ পরিবার কোনো দলের না, আমরা নির্দলীয়, যারা আমাদের জন্য কাজ করবে, যারা পাশে দাঁড়াবে, আমরা সবার, কোনো দলের হয়ে আমরা কাজ করব না। কিন্তু যদি কেউ আমাদের এগেনস্টে যায়, আমরাও তাদের এগেনস্টে যাইতে 2 মিনিটও ভাববো না। আমরা শহীদ পরিবার এবং আহত আমরা সবাই জুলাই সনদের বাস্তবায়ন চাই, এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শহীদদের গর্বিত পিতা শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের সম্মানিত পিতা জনাব শেখ জামাল হাসানকে বক্তব্য পেশ করার জন্য বিনীত। আমি মনে করি পবিত্র জায়গা হচ্ছে সংসদটা। সেই পবিত্র জায়গার সারা বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া সব ওইখান থেকে নির্ধারিত হয়, মানুষের স্বপ্ন। আজকে জুলাই সদন নিয়ে যা হচ্ছে রীতিমতো রং তামাশা। আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই যে আজকে আমাদের রাস্তায় দাঁড়াইতে হবে। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাব। আমরা কি পেয়েছি ভাই? আমরা এখনো পাই নাই। কেন পাই নাই? কারণ আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা রীতিমতো আমাদের সাথে গাদ্দারি করছে। তারা হাঁ ভোটকে 70% জয়ী করেছি। সারা বাংলাদেশের মানুষ যেই জায়গায় সবাই তাদের স্বীকৃতি দিয়েছে যে না, আমরা এইভাবেই সংসদ পরিচালনা চাই এবং দেশটা এইভাবেই চলবে, কিন্তু তারা সেই আমাদের আশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে। একটি ছেলে হারিয়েছি, তাদের কেউ কিন্তু হারায় নাই। তারা কোথায় ছিল? তারা এখানে কিন্তু ছিল না। আজকে আমার বাচ্চার বয়সটা মাত্র 14, ও কি বোঝে? ও আন্দোলন কি বোঝে? ও সবসময় একটা কথাই বলতো, সেটা হচ্ছে যে বাবা শিক্ষা দিয়ে তুমি কি করবে, শিক্ষা দিয়ে কি কাজ? বাবা শিক্ষা দিয়ে কিছু হবে না, এখন শিক্ষা এখন নাই বাবা। এটার মধ্যে বৈষম্য চলে আসতেছে। তুমি যে বলতেছো যে আমি বড় হয়ে বড় কিছু হব, চাকরি করব, বড় কিছু করব, কিচ্ছুর আশা নাই বাবা।
তা ঘর থেকে যখন একটি 14 বছরের শিশু সে মায়ের কাছে শেষ খাবার খেলো, এক মুঠো ভাত খেতে চেয়েছিল সেদিন, যে মা তুমি আজকে খাওয়াই দাও আমাকে, 5ই আগস্টের দিন, চাঙ্কারপুল। সেখানে অনেকেই উপস্থিত ছিল, ওই মর্মাহত সিনটা সবাই দেখেছে। আসিফ মাহমুদ ভুঁইয়া ওইখানে ছিল, সে দেখেছে, সে বলেছে যে আমার সামনে লাশটা এইভাবে পড়লো। ওইখানে বাদী হয়ে গেছেন বাড়িওয়ালারা পর্যন্ত, যে একটা শিশু, সে একটা বাচ্চা, সে বাসা থেকে বের হয়েছে যে মা আজকে নতুন বাংলাদেশ হবে। এর চেয়ে আর কষ্ট কি হইতে পারে? আমরা কিছু বলার ভাষা নাই। আমার একটি মাত্র ছেলে ছিল, সে 10 পারা কোরআনে হাফিজ ছিল। কি পেলাম আমরা? আর সংসদে বৈশা বৈশা আপনারা হাসি ঠাট্টা করেন, গল্প করেন। কিসের দাবি কোত্থেকে আসলো? আমাদের দাবি তো আমাদের হইল না কেন? আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি, আমাদের মত বিনিময় কথাগুলি বলতে আসছি। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা সব হারাইছি, এখন হারানোর কিছুই নাই। আপনারা পূর্ববর্তী যেই কথাগুলি বলে গেছেন, যে ইয়েগুলি বলে গেছেন, সেইগুলি বাস্তবায়ন করেন। আজকে স্টেজে, মঞ্চে সবসময় বলে গেছেন আপনারা যে আমরা হা ভোটকে জয়ী করবেন, আপনারা হা ভোট দিবেন। কিন্তু আজকে আপনাদের এই কথাগুলি কোথায় চলে গেল? এটা তো নেহাত জাতির সাথে বেইমানি। এটা করেন না, এটা ধিক্কার জানানো উচিত। এটা গাদ্দারি হচ্ছে, এই গাদ্দারি আমরা মেনে নিব না, এই গাদ্দারি আমরা কখনো মেনে নিব না। আমি বলতে চাই, আজকের এইখান থেকে শুরু হোক যে প্রতিটা গাদ্দারির জন্য আমি চাঙ্কারপুলে এমন কি আছে যে আমি সবকিছু ডিটেলস নিয়ে আসছি আমার কাছে, সমস্ত ভিডিও আমার কাছে আছে, এবং কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি সব দেখাইছি। তারাও বলছে যে আপনি এত ভিডিও কোত্থেকে কালেকশন করলেন। সুজন, সে 10-12টা গুলি করে ফালাইছে, তারা দিছে 6 বছরের জেল। খুব হাস্যকর ব্যাপার। আর যে পালায় আছে তারা দিছে ফাঁসি। চিন্তা করে দেখেন কাদের কাছে বিচার চাইবেন আপনারা? এর জন্যই বলি, আমার শহীদ ভাইরা এবং আমার আহত পরিবারের যে ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনারা মাঠে নেমে যান। মাঠে নামবেন না আপনারা? অবশ্যই নামবেন আপনারা মাঠে। আমাদের জুলাই সদন বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ। এটা বলেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।